আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এখনো দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতারা, এগিয়ে বিত্তশালীরা। জানিয়ে দিব আনিসুল সালমান মামুন পালক মানিক নতুন মামলায় গ্রেপ্তার। আরো জানিয়ে দিব গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী। এবং আরো জানিয়ে দিব কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব চাকরিতে নিয়োগ কার্যক্রম শুরু ও আবেদন ফি বাতিলের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এখনো দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগ নেতারা, এগিয়ে বিত্তশালীরা। ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে 1 মাস পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে অনেক দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়ছেন কেউ কেউ। সীমান্তর পার হয়ে গিয়েও মৃত্যুর ঘটনা ঘটছে। এ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করছে। ইতিমধ্যে দেশ ত্যাগ করছে এমন বেশ কয়েকজন পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে সিলেট, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি। এর জন্য জনপ্রতি 50,000 থেকে 25 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিপুল অর্থের মালিক আওয়ামী লীগের এমন নেতাদের দেশ ছাড়ার প্রবণতা বা চেষ্টা বেশি। প্রতিবেদনে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির ননক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে 5 আগস্টের পর দেশ ত্যাগ করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগের নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। যারা পালিয়ে গেছে বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, সরকার পতনে এতদিন পর কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আনিসুল সালমান মামুন পলক মানিক নতুন মামলায় গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইনজীবী আব্দুল্লাহ আল মামুনকে নতুন একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করছে আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 3 মামলায়, সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুনকে 2 মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, সাবেক বিচারপতি এস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে 6 মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার 28 সেপ্টেম্বর সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানায় মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। এদিকে ছেলে শফিক মোদ্দাসির খান জাতির জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ায় ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জাতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা এবং হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরো 4 জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা 3 লক্ষ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের জাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 2য় দফা রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এই মামলায় 4 নম্বর এজাহার
নামীয় আসামি হলেন জেতি। শুক্রবার 13 সেপ্টেম্বর রাতে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। পরে শনিবার 14 সেপ্টেম্বর তাকে ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলায় তদন্তকারী কর্মকর্তা এবং আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুস্থ তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাতির 4 দিনের রিমান্ড আজ শেষ দিন। কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগাযোগ করতে দেওয়া হবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগাযোগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুর রহমান জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমি একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের যেসব সদস্য অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না। এদিকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিবৃতি পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের 187 সদস্য এখনো কাজে যোগ দেননি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে ডিআইজি পদমর্যাদায় 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়ক 7 জন এবং কনস্টেবল আছেন 136 জন। চাকরিতে নিয়োগ কার্যক্রম শুরু ও আবেদন ফি বাতিলের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। চাকরিতে নিয়োগ কার্যক্রম শুরু এবং আবেদন ফি বাতিলের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 18 সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মৈত্র গতকাল SM হলে আত্মহত্যা করছেন। আত্মহত্যা করার জন্য আমার কাছে ঠিক ততগুলো কারণ রয়েছে। উদ্যম তরুণ প্রেরণা প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরি নির্জনতার বসে মাঝে মাঝে আমি ভাবি, আমি এখন পরিচয়হীন বেকার। আমি ছাত্র না পেশাজীবী, না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে। অর্থভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাসের ভয়াবহ তলানিতে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। কাটছাট করে এই দুর্মূল্যের বাজার 70 টাকায় সারাদিন পার করতে হয়। করা হয়েছে বলে ক্যান্টিন বয় যখন গরু দিতে চায় টাকা বাঁচাতে শুল্ক হাসি দিয়ে ডয়টে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। শরম লজ্জার মাথা খেয়ে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায়। ডিম আলু ডাল জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। বর্তমান বাজার দরে এগুলো এখন সাধ্যের বাইরে। খাবার খরচ, চাকরির অ্যাপ্লিকেশন ফি, পকেট খরচ, প্লিডিবিরেটের বইয়ের দাম নিয়ে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে আসে। গভীর রাতে কাটাবান মসজিদের ফজরে আজান কানে আসে, মাস বাড়তে থাকে। এদিকে পাল্লা দিয়ে মুখের রুচি আর পেটের ক্ষুধা দুইটাই বাড়তে থাকে। শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুধা বাড়ে। যেসব বন্ধু বান্ধব ম্যাট্রিকের পর পড়াশোনা না করে বিদেশ চলে গিয়েছিল, তারা এখন প্রতিষ্ঠিত ঘর সংসার করে খেতে হচ্ছে। বাপ মাকে হজে পাঠাচ্ছে, এলাকায় জায়গা জমি কিনে তেজারত বাড়াচ্ছে। মাঝে মাঝে ফোন উঠিয়ে তাদের কাছে টাকা পয়সা চাওয়ার কথা মনে হয়। দু একবার ফোন হাতে নিয়ে রেখে দেই। আত্মমর্যাদার বাবিও চাদরে মোড়ানোর লাজুকতা ভুলে গিয়ে যখন বন্ধুদের কাছে ফোন দিয়েও অপর প্রান্তে বন্ধু থেকে নিজের সম্পর্কে যে উচ্চ ধারণা পাই, তা শুনলে যে উদ্দেশ্য ফোন দিয়েছে সেই প্রসঙ্গ আর উঠাতে সাহস হয় না। যেসব বন্ধু বান্ধব ধরে নিয়েছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা আমরা এখন অর্থ বৈভব এবং জাতিগত সম্মানে বিপুলভাবে পরিতৃপ্ত। পরিস্থিতি এমন হয়েছে, পকেটে টাকা নেই কিন্তু চারদিক থেকে অস্বস্তিকর সম্মানের ছড়াছড়ি। আসলে ফাঁকা পকেটের সম্মান বেশি হয়ে গেলে সেটা বধ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে 5 বছর যেসব পড়েছে আর এখন চাকরি পরীক্ষা আমাদের থেকে যা জানতে চাওয়া হচ্ছে সেসবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একটার পর একটা শুক্রবার আসে, চাকরির পরীক্ষা আসে, শহরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায়, পকেটের অ্যাডমিট কার্ডটাও পাল্টায়, কিন্তু MCQ এর গোলার বিদ্যুতে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না। কপাল কবে পাল্টাবে সে প্রশ্নের উত্তরে আমার জীবন সন্নিধে মন একটু নিশ্চুপ।